কি আসবে ওই অবজেক্টিভ, প্ল্যান্ট ব্রিডিং এর অবজেক্টিভ কি আছে, স্কোপ কি আছে। জেনারেলি আমরা তো ভাবার কি আছে, খুব সহজ কথা, যেরকম পরপর দিয়েছে হায়ার প্রোডাক্টিভিটি বা ক্যাপাসিটি ইয়েল্ডিং, এটা একটা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট কি হচ্ছে তাহলে, হায়ার প্রোডাকশন, এটা খুব সহজ কথা। কনভেনশনাল চাষ, কনভেনশনাল চাষ মানে বুঝেছো, বা ট্র্যাডিশনাল চাষ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। কনভেনশনাল কাল্টিভেশন মানে আমরা যেভাবে প্রথাগতভাবে যেভাবে চাষ করে আসছি সেটা, এই কনভেনশনাল চাষের থেকে বাইরে বেরিয়ে আসা। ধরো ইন্টিগ্রেটেড ফার্মিং, ধরো ধরো ইন্টিগ্রেটেড, বা ধরো অ্যাকোয়া, বা ভার্টিক্যাল, এই ফার্মিংগুলো আইডিয়া আছে? হুম। না। আচ্ছা, তাহলে এগুলো একটু আলোচনা করে দেবো অল্প অল্প করে। ধরো ইন্টিগ্রেটেড ফার্মিং, ইন্টিগ্রেটেড ফার্মিং মানে হচ্ছে পেস্ট ম্যানেজমেন্ট একটা খুব মানে এক্সপার্ট দিয়ে কন্ট্রোল হবে, তার গাইডলাইন থাকবে, একটা গাইডলাইনকে মেনটেন করে চাষটা চাষটা হবে। তার মানে মাটি টেস্ট, মানে পিএইচ টেস্ট সবসময়ের জন্য একটা নির্দিষ্ট, তোমার জমিতে ফসল ভালো হোক খারাপ হোক, পিএইচটা 15 দিন অন্তর অন্তর টেস্টিং হবে। তোমার প্ল্যান্ট কালেকশন করা হবে, প্ল্যান্ট কালেকশন করে নিয়ে তার টুইকটাকে টেস্ট করা হবে যে ওর মধ্যে আহ, যথেষ্ট পরিমাণে নিউট্রিয়েন্ট যাচ্ছে কি যাচ্ছে না, তার জাইলেম ফ্লোয়েম স্টাডি করা হবে। তারপরে কোনো রকম পার্টিকুলার কোনো রকম ডিজিজ এলো, তাহলে ডিজিজ এলে কী হবে, তার এক্সপার্টের কাছে সেটাকে ট্রান্সফর্ম করে পাঠিয়ে দেওয়া হবে। তো সেটা তিনি রিপোর্ট পাঠাবেন, তোমার ডিজিজ আসুক না আসুক সবসময়ের জন্য একটা একটা র্যান্ডাম স্যাম্পেলিং হবে, বিভিন্ন জায়গা থেকে স্যাম্পেলিং তুলে নিয়ে সেই স্যাম্পেলিং অ্যানালাইসিস হবে এবং তোমার রিপোর্ট তৈরি হতে থাকবে। এইটা কেন করা হচ্ছে, এটা খুব মানে বিগ মার্কেটের গল্প, যদিও তোমার ছোট চাষির ক্ষেত্রে, প্রান্তিক চাষির ক্ষেত্রে নয়। এক্ষেত্রে কি হচ্ছে, ধরো ইসরায়েল একটা মডেল নিয়ে এসে ধরো সাগরে একটা চাষ করছে, কোথায় ইসরায়েল আর কোথায় সাগর, ধরো এটা এক্সপোর্ট হবে জার্মানিতে, তার মানে তার প্রতি 15 দিন অন্তর অন্তর তার ক্রপসের মেডিকেল রিপোর্ট তৈরি হবে, সেই রিপোর্ট সহ সেটা এক্সপোর্ট হবে, তবে গিয়ে সে দামটা পাবে, ভ্যালুটা পাবে। ধরো একটা 7 স্টার হোটেল কি একটা 5 স্টার হোটেলের যে খাবার আসে, ধরো ইন জেনারেল ধরো বেগুন কি আলু খাবার হিসাবে যাবে, কিন্তু বাজার থেকে কিনে জিনিস চলবে না, কিন্তু তার ওই একটা প্লেটের দাম বিরাট, মানে এটা একটা বিগ মার্কেটের গল্প। যাই হোক, এটা মানে এমস অবজেক্টিভের ভিতরে লেখার কেস না, বোঝার কেস যে কেন এইসব জিনিসকে, ছোট ছোট জিনিসকেও এত বিরাট গুরুত্ব দিয়ে এত কিছু করা হয়। তো ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের গল্পটা হচ্ছে জৈব সার, অজৈব সার, আহ, জমির ল্যান্ডের যে অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি তার সঙ্গে সামঞ্জস্য রেখে একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে পার্টিকুলার ক্রপকে ডেভেলপ করা, এবং তার লেথাল ইফেক্ট মানে বিষাক্ত প্রভাব যা আছে বা ক্ষতিকর বা লেস প্রোডাক্টিভিটিকে যতটা সম্ভব মিনিমাইজ করে একটা অপটিমাইজ ফরম্যাটে নিয়ে আসা। এটা সহজ কথাতে আর কি ইন্টিগ্রেটেড ফার্মিং এর লক্ষ্য। আচ্ছা, ধরো অ্যাকোয়াকালচার, অ্যাকোয়াকালচার মানে কি না, অ্যাকোয়াকালচার মানে একটা ট্যাঙ্ক, ছবি দেখা যাচ্ছে, হ্যাঁ। একটা ট্যাঙ্ক ছোট করে দেখানো হচ্ছে। আচ্ছা, ছোট করে না হলে এটা বড় করে যদি হয়, ধরো এটা ট্যাঙ্ক, তাহলে এই ট্যাঙ্কে তেলাপিয়া ঘুরছে, মাছ আছে আর কি, ছাড়া আছে, এখান থেকে জল ঢুকছে, হ্যাঁ। এখান থেকে জল, এখান থেকে জল বের করে নেওয়া হচ্ছে, পিউরিফাই হচ্ছে, দিয়ে আবার একটা ট্যাঙ্কে যাচ্ছে, সেখান থেকে যাচ্ছে, সেখান থেকে যাচ্ছে, এই সিস্টেম করা আছে। আর এইখানে ছোট ছোট ছাঁদা করা আছে, এই ছাঁদাতে একটা এরকম একটা বাটি বসিয়ে দেওয়া হলো, এতে কোকোপিট, কোকোপিট মানে নারকেল ছোবড়ার গুঁড়ো, হুম। আর এই পালং শাকের দানা, কি ব্রকোলি, কি তোমার কি বলে রে বার্গারে দেয় যেটা, ওই লেটুস,
এইখানে এইটার মধ্যে এমবেডেড কন্ডিশন ডুবানো আছে, তাহলে জলটা এতটা পর্যন্ত দেওয়া আছে, দানা এইখানে দিয়ে দেওয়া হলো, এবার এইখান থেকে গাছটা হবে, সুন্দর করে গাছটা হবে। এখানে মাছ ছাড়া আছে, এই মাছ খাবার পড়ছে, মাছেরও খাবার দেওয়া হচ্ছে, মাছ খাবে, এই রুটের গোড়াতে এক্সেস জিনিসপত্র যেগুলো তৈরি হবে, গাছের যেগুলো ওর থেকে বেরাবে সেগুলোও মাছ খাবে, মাছের যে এক্সক্রিশন আছে মলমূত্র ত্যাগ করবে সেটাও আবার গাছ নেবে। ঠিক আছে, মাটি দেখো এখানে কোথাও মাটির গল্প নেই। তাহলে এই যে চাষটা হচ্ছে, এবং এই চাষটা কি হবে না, এই চাষটা একটা এলইডি লাইট, সানলাইটেও করা যায়, তবে এটা সাধারণত সানলাইটে করে না, এটা এলইডি লাইটের সাপ্লাই থাকলো পরপর, সানলাইটেও খুব সুন্দর হয়, অসুবিধা কিছু নেই, এটা গ্রিন হাউস মডেল করে করলো, তাহলে মাছকে মাছ হলো সবই নিয়ন্ত্রিত, যা যা দেবো সেই অনুযায়ী ডেভেলপ হবে। মাছের খাবার কিনতে পাওয়া যায়, একদম অন্য কিছু খাবার নেই, এই খাবার খাচ্ছে আর এই খাবার আসছে, তার এক্সিস্টেন্স থেকে গাছ যা পাচ্ছে নিয়ে নিচ্ছে। এবারে এই ফরম্যাটের চাষটার নাম হচ্ছে অ্যাকোয়াকালচার, মাটিবিহীন চাষ, শেডের নিচে চাষ হচ্ছে অ্যাকোয়াকালচার। তারপরে ধরো ভার্টিক্যাল ফার্মিং, ভার্টিক্যাল ফার্মিং আরও ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, এই ভার্টিক্যাল ফার্মিং বা অ্যাকোয়াকালচারের এই গল্পটা কি জানো তো, যে একটা গাছ যখন মাটির নিচে যখন রুটটা পাঠায় তখন মাটিকে তাকে ভেদ করে করে ঢুকতে হয়, এবং যে পরিমাণ জল সে সানলাইটের টাইমে টানে তাকে কিছু ট্রান্সপিরেশনে বেরোয়, ট্রান্সপিরেশনের বাষ্পমোচন করে শরীর ঠান্ডা রাখতে হয়, পরিস্থিতির সাথে তার স্ট্রেস কন্ডিশনের সাথে লড়তে হয়। কিন্তু এই জিনিসটা যখন অ্যাকোয়াকালচার যখন হচ্ছে বা ভার্টিক্যাল ফার্মিং যখন আসছে তখন এই জিনিসটা মিনিমাল হয়ে যাচ্ছে, তাহলে গাছটা কি হচ্ছে, গাছটার উপর স্ট্রেস নেই, আরামে বড় হচ্ছে। তখন কি হচ্ছে, প্রোডাকশান হাই প্রোডাক্টিভ হয়ে যাচ্ছে, কীরকম না প্রায় 10 টাইমস টু 100 টাইমস, কিছু কিছু ক্ষেত্রে এই 100 টাইমসের কেসটা আবার অন্যরকম, এটা রিলেটেড টু ভার্টিক্যাল। তাই 10 টাইমসটা মোটামুটি গড়ে হিসাব করতে পারো, তার মানে তোমার 1 কাঠা জমি যদি অ্যাকোয়াকালচারে যাও তাহলে 10 কাঠার প্রোডাকশান দেবে। ঠিক আছে, 1 বিঘা মানে 10 বিঘার প্রোডাকশান দেবে। আগামী দিনে লোকের জায়গা কমছে, জায়গার ভ্যালু বাড়ছে, বিশেষ করে মজুর পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বড় কথা, কনভেনশনাল চাষের সবচেয়ে বড় প্রবলেম যেটা হচ্ছে কাজ করার জন্য মজুর, মানে কৃষিকাজের দক্ষ শ্রমিক অভাব, দক্ষ এবং অদক্ষ যাই হোক, কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল হ্যান্ডেড কাজ করা যাবে, মানে একটা লোক সারাদিন পরিশ্রম করে একটা মোটামুটি 1 কাঠা জায়গার মেনটেনটা করতে তার কোনো অসুবিধা নেই। এবার 1 কাঠার মেনটেন মানে ইকুইভ্যালেন্ট টু 10 কাঠার মেনটেন। এটা যদি 10 কাঠা যদি সে ভার্টিক্যাল ফার্মিংয়ে নিয়ে আসে বা এতে নিয়ে আসে, 2-3টে লোক হলেই হয়ে যাবে। এই 2-3টে লোক পার্মানেন্টলি কাজ করলে সে অ্যাকচুয়ালি 10 থেকে 20 বিঘার কাজ করতে পারবে। ব্যাপারটা বুঝেছ? 20 বিঘা কনভেনশনাল চাষ করতে গেলে খরচা কত, মানে শুধু লেবার কস্ট এবং তাদের এক্সপার্টাইজেশন, তাদের মেন্টালিটি, মানে তার নিজের জিনিস নয়, তারা কতটা কাজ করবে, এই যে জায়গাগুলোকে অনেকটা কন্ট্রোল করে ফেলা যায়। এবং এই চাষগুলোতে, মানে এই ঘুরপথের চাষগুলোতে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট একটু বেশি হয়, কিন্তু তারপরে এটা একটা অটোমেটেড ফরম্যাটে চলতে থাকে। জাস্ট কোনো জিনিস প্রবলেম হলো তাকে সারানো, রিপ্লেস করা, বাস, বাদ বাকি তোমার প্রোডাকশন চলতে থাকবে, ম্যানেজ হতে থাকবে। তুমি তাহলে ঘরে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত থাকার পরেও এটাকে ফুললি ম্যানেজ করতে পারবে। চূড়ান্ত রোদে মাথা ফাটিয়ে মারাত্মক রকমভাবে পরিশ্রম করে যে চাষটা কনভেনশনাল চাষ, যেখানে কনভেনশনাল চাষের সিচুয়েশান খারাপ, মানে বলতে চাইছি যে জমির প্রবল দাম, ফিরবি নিজের প্রোডাকশন করার কি উপায় নেই, এইগুলোই হচ্ছে উপায়। এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন রকম হস্তক্ষেপ, যেগুলো হচ্ছে মাস স্কেলে প্রোডাকশন করে তার একদম মেডিকেল রিপোর্ট তৈরি করে তারপর সেটার একটা এক্সপোর্ট করা বা শপিং মল বা বড় জায়গাতে অ্যাভেলেবল করা। তো তাতে তাদের প্রফিটে যেরকম থাকছে গুণাগুন্তি হিসাব থাকছে যে আমি এত ইনভেস্ট করব, এত প্রফিট হবে, সেই জায়গাটাতে তারা ঝাঁপাচ্ছে একটা ভালো পরিমাণ পার্সেন্টেজ। এবার তুমি যদি ভার্টিক্যাল ফার্মিংয়ের ছবি দেখো, 2-1টা ছবি যদি ভার্টিক্যাল ফার্মিং কোথায় আছে গুগল মিটে, আচ্ছা এইখানে এলাম, ভার্টিক্যাল ফার্মিং প্রজেক্ট, এই দেখো একটা ভার্টিক্যাল ফার্মিং হচ্ছে। ভার্টিক্যাল ফার্মিং এর কেসটা কি হচ্ছে, একটা এলইডি লাইট জ্বলছে, ছবি দেখা যাচ্ছে, টপ 25 ভার্টিক্যাল ফার্মিং কোম্পানি। মজাটা দেখ, বাঁধাকপি হোক বা যাই হোক প্রোডাকশনটা হচ্ছে, মাথার উপরে সব লাইটগুলো, আবার এসব কি নিউজ সেটলার দরকার নেই আমার, তাহলে পরপর সাজানো আছে,
এই যে জিনিসটা দেওয়া আছে, এই যে উপরে যখন সাদা 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 যেগুলো আছে না, এগুলো সব আলো কিন্তু। হ্যাঁ এসব এই আলোটার উপর বেস করেই চাষটা হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা ইনডোর সিস্টেম। তুমি বলো এই সেটআপটা রেডি হয়ে গেলে এর কটা লেবার লাগবে? কিচ্ছু লেবার লাগবে কি? নিজের পড়াশোনা না করার পরেও তুই একাই সামলে দিতে পারবি সব কটা গাছ থেকে, প্রোডাকশন বাইর থেকে এবারে। বিদেশে কি হয়, তোমার এখানে ডোর নক হলো, ডোর নক হওয়ার পরে একটা লিস্ট দিয়ে চলে গেল, ঠিক আছে, কোনটা কত পরিমাণ নেবে। এবার সেগুলো তুমি সময় করে প্যাকেট করে রেডি করে রাখবে, তার ডেলিভারি বয় আসবে, ডেলিভারি বয় এলে সেগুলো নিয়ে, তোমারই ডেলিভারি বয় এলো, সেগুলো নিয়ে তারা পাঠিয়ে দিল এবং যথেষ্ট পরিমাণ পয়সা তোমার দিয়ে চলে এলো, অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে গেল। খুব ইন্টারেস্টিং ব্যাপার। তোমার দেশে হাজার হাজার বিঘা জমি পড়ে আছে, অ্যাবান্ডেন্ট পড়ে আছে, সব দেশে তো সমান নয়। এর কি কি সুবিধা অসুবিধা? সুবিধা হচ্ছে মারাত্মক রকম সুবিধা, সেটা হচ্ছে যে টেম্পারেচার কন্ট্রোলড, পোকামাকড় কন্ট্রোলড, সার বীজ কন্ট্রোল, বন্যা খরা কন্ট্রোল, এগুলো সবই তোমার নিয়ন্ত্রণে আছে। তুমি প্রোডাকশন তোমার মতো করে হ্যাঁ বের করতে পারবে। অসুবিধা কি? সেট আপের জন্য মারাত্মক খরচা, একটা ভালো পরিমাণ খরচা, তাই তো? এই হ্যাঁ জিনিসটা সেট আপ করতে গেলে তোমার গ্রামের চাষির ক্ষেত্রে তো নয় এটা। তো এটার জন্য খরচা এক, আর যে অনুযায়ী প্রোডাকশন হয় তার মার্কেট ভ্যালু। তুমি যদি 10 টাকায় যদি 1 কিলো ঢেঁড়স পেয়ে যাও, আর তুমি যদি এই পদ্ধতিতে ঢেঁড়স বানাও, 10 টাকায় বেচে তুমি দাঁড়াতে পারবে না, তোমাকে অনেকটা বেশি দামে বেচতে হবে। অর্গানিক ফার্মিং তৈরি করছো তুমি, এতে কমপ্লিট জৈব, এবং এখানে তুমি কোনো রকম সার বীজ ইউজ করছো না। কিন্তু তোমার এই কথাটা যদি লোকে বুঝতে না চায়, তারা যদি এক নাড়ি সিনথেটিক সারের জিনিসের সাথে তোমার দাম তুলনা করে, তাহলে তুমি কম্পিটিশনে পিছাবে। তাহলে তোমার কাস্টমার যে ভ্যালুটা, যতক্ষণ না কাস্টমার ভ্যালু ইনক্রিজ হচ্ছে, মানে কাস্টমারদের ভাবনা ইনক্রিজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার এটা দাঁড়াচ্ছে না। যেখানে লোকে চাইছে সেখানে গিয়ে এটা করা যেতে পারে, ঠিক আছে? ভার্টিক্যাল ফার্মিং। হ্যাঁ তো হায়ার প্রোডাক্টিভ ক্যাপাসিটি, এই ল্যাঙ্গুয়েজটা শুধু তো দেওয়া আছে। অ্যাকচুয়ালি ওই বায়োটেকনোলজির এইমস বা প্ল্যান্ট ব্রিডিং এর এইমস সম্বন্ধে বলতে গিয়ে, তো কিভাবে হায়ার প্রোডাকশন ক্যাপাসিটি, 1 2 নম্বর হচ্ছে ফার্টিলাইজার, তারপরে ধরো মাটি খনন করা, মাটি খনন করে মাটিকে রেডি করা, তারপরে মাটির জল ধারণ ক্ষমতাকে কিভাবে মেনটেন করা। দেখো এগুলো সবই কনভেনশনাল জ্ঞান, কিন্তু মানে ছোট 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 এরিয়াতে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়। এবারে সেই পদক্ষেপকে এক জায়গায় করে সাইন্টিফিক ভ্যালুতে নিয়ে এসে তোমার জমিকে, যেখানে কনভেনশনাল হোক আর নতুন যে মডার্ন হোক, সেই জায়গাগুলোতে তার একটা অপটিমাইজেশন করা, মানে হাইয়েস্ট ভ্যালু যাতে পাওয়া যায়, সেই জায়গাটা তো করার। তাতে কী হবে, মানে প্রোডাকশনের ক্যাপাসিটি বাড়বে, প্রফিট বাড়বে। প্রফিট ছাড়া তো লোকে টিকবে না। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে ইমপ্রুভ কোয়ালিটি, এটা একটা পয়েন্ট আছে না অবজেক্টিভের ক্ষেত্রে? হ্যাঁ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট কীভাবে তুমি করতে পারো? কোয়ালিটি ইমপ্রুভমেন্ট খুব সহজ কথা। কোনো জিনিসের কোয়ালিটি মানে সেটা ক্ষতিকর হবে না, বরঞ্চ উপকার হবে, নিউট্রিশনাল ভ্যালু বেশি হবে, তোমার পচবে না তাড়াতাড়ি, তার মধ্যে খারাপ প্রোটিন বা খারাপ ধরনের লেথাল জিনিসপত্র থাকবে না। এই তো কথা, হ্যাঁ কি না? তুই শুনতে পাচ্ছিস কিনা আমি কনফার্ম নয়, মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ করতে হবে তোকে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার ওই তো শুনতে পাচ্ছিস কিনা কনফার্ম নয়, তো ওই জন্য মাঝে মাঝে তোকে হুম হ্যাঁ স্যার করতে হবে। শোনা যাচ্ছে হুম। ধরো আমি তোমাকে বলছি, হ্যাঁ ডায়োস্কোরিয়া। ডায়োস্কোরিয়া মানে হচ্ছে ডায়োস্কোরিয়া এলাটা বা ডায়োস্কোরিয়া, ডায়োস্কোরিয়া এলাটার কথাই হোক। ডায়োস্কোরিয়া এলাটা কে বল দেখি? খামালু, খামালু জানিস তো? বুলবিফেরা খোলা হোক, এই যে ডায়োস্কোরিয়া বুলবিফেরা, দেখতে পাচ্ছিস ছবি? হ্যাঁ এই হ্যাঁ ডায়োস্কোরিয়া বুলবিফেরা হচ্ছে জঙ্গলে হয়, জঙ্গুলে আর কি, প্রচণ্ড মেডিসিনাল ভ্যালুযুক্ত, এডিবল। কিন্তু কথাটা হচ্ছে সাকসেসিভ সিদ্ধ করতে হবে, মানে পরপর সিদ্ধ করতে হবে, জল ফেলতে হবে, সিদ্ধ করতে হবে, জল ফেলতে হবে, তারপরে গিয়ে ভেজিটেবলটা খাওয়া যাবে। তার মানে কি আছে না, এর মধ্যে বেশ কিছু র্যাফাইড টাইপের জিনিসপত্র যেগুলো আছে, স্ফিরাফাইড, র্যাফাইড, এগুলো যেগুলো থাকে, এগুলো প্রচুর আছে, যেগুলো তোমার পক্ষে প্রবলেম করবে। অ্যাকচুয়ালি এর কাজ হচ্ছে আলসার ভালো করা, পেটের ভিতরে টিউমার তৈরি হয়েছে সেই টিউমারকে নষ্ট করা। এই খামালুর ভীষণ ক্ষমতা। খামালুই হচ্ছে আমাদের পুরানো দেশি আলু, অ্যাকচুয়ালি মেটে আলু যাকে বলি আমরা, সেটা হচ্ছে খামালু, চুপড়ি আলু, দুর্গা আলু, এই যে আলুগুলো আছে এইগুলি হচ্ছে আমার দেশের আলু।
সিঙ্গাপুর বেস্ট এগুলো পর্তুগিজ দ্বারা আমাদের দেশে ইন্ট্রোডিউস হয়েছিল। যে আলুটা আমরা এখন খাই বাজারে, যেটা আমরা আলু যেটা কিনে খাই, এই আলুটা হচ্ছে পর্তুগিজ দ্বারা আমাদের দেশে ইন্ট্রোডিউস হয়েছে। অ্যাকচুয়াল আলু যেটা আমাদের জঙ্গলের আলু, যেটা এই খাম আলু, এটাই ছিল আমাদের পুরানো আলু। আলু আমরা প্রচুর পরিমাণে সবজিতে কখনোই খেতাম না, আমরা শাক সবজি প্লেনই খেতাম। মাছের ঝোল অমুক তমুক সব জায়গাতে আলু যে গুঁজে দেওয়ার প্রবণতা, এই ব্যাপারটা আমাদের ছিলই না। কিন্তু সবজি এবং পারফেক্ট মানে আই মিন লোক বাড়ছে, কম দামে সবজি খাওয়াতে গিয়ে আর লোককে প্র্যাকটিস করিয়ে দেওয়া হয়েছে এই আলুটা। এবং ওই আলুটা ইম্পোর্ট হতো, বাইরে থেকে আসতো, দিয়ে চারদিকে বিক্রি করা হতো। ওই করে আমাদের ওই অভ্যাসটা হয়েছে। যাই হোক, আমরা যেটা আলোচনায় ফিরে আসি, সেটা হচ্ছে এই যে আলুটা, এই আলুটা তাহলে কয়েকবার সিদ্ধ করতে হবে, জল ফেলতে হবে, তারপরে গিয়ে খাওয়া যাবে। এই আলুটা বায়োটেকনোলজি মারফত কি হচ্ছে না, ক্রস ভ্যারাইটি বানানো হচ্ছে। ক্রস ভ্যারাইটি বানিয়ে কোয়ালিটি ইমপ্রুভ করা হচ্ছে। কোয়ালিটি ইমপ্রুভ করার পরে 3-4 জেনারেশন ডেভেলপ করার পরে বর্তমান যেটা আছে বুলবি ফেরার, সেটা কিন্তু অনেকটা মানে প্রথমবারেই সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে রান্না করে খাওয়া হবে। তাতে আর পেটের আলসারের মানে অ্যাকচুয়ালি যদি প্রথমে ফার্স্টটা খেয়ে ফেলা হয় তখন আলসারের যন্ত্রণা হয়। যদি পেটে ঘা থাকে, কোথাও থাকে, তখন বেশি করে যন্ত্রণা হয়, প্রবলেম হয়। এই জন্য বারবার জল ফেলে দেওয়ার পরে তার টক্সিক মেটেরিয়ালটা অনেক কমিয়ে দেওয়ার পরে ওটাই তখন মেডিসিন হিসেবে, খাদ্য হিসেবে দুভাবে কাজে আসে। কিন্তু সেটা ওইটা ছিল, তার মানে এই ওয়াইল্ড ভ্যারাইটিটার ভিতরে বেশ কিছু টক্সিক মেটেরিয়াল ছিল, যেটা ইমপ্রুভ হয়ে গেল। সেটা হচ্ছে এর পার্টিকুলার জ্ঞানটা হাজির হলো। বায়োটেকনোলজি মানেই যে শুধু টিস্যু কালচার করতে হবে এমন কোনো কথা না। বিভিন্ন রকম ফরম্যাটে সায়েন্টিফিকভাবে এর টক্সিসিটিটাকে রিলিজ করে নতুন ভ্যারাইটিটাকে বা এই ভ্যারাইটিটাকে কী বলা হবে, অনেকটা পরিশ্রুত করে ফেলা হলো, ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা হলো, এবার এটাকে এডিবল করে দেওয়া হলো। তাই এই যে জিনিসটা, তাহলে এটাও একটা এর মধ্যে পড়ে। আগে প্রবলেম ডিটেক্ট, তারপরে তার সঙ্গে লড়াই করে একটা জায়গাতে নিয়ে আসা। এছাড়া আমরা যেরকম কীরকম বলবো, ধরো ধরো একটা পাট গাছগুলো, পাট গাছের বড় লম্বা হচ্ছে না, আঁশ পাতলা হচ্ছে, তাহলে আমার তো প্রোডাকশন লস। তাহলে ইমপ্রুভ কোয়ালিটির ক্ষেত্রে এখানে কি হবে, যে পাট গাছটা লম্বা হবে, মানে আঁশটা লম্বা হবে আর আঁশটা একটু মোটা হবে, ব্যাস। তা যে কোনো ফল ফুলের সাইজ বড় করা, মানে যেটা মানে বেশির জন্য, যেটার জন্য দাম বেশি, সেইটাকে ডেভেলপ করিয়ে দেওয়া, এই ইমপ্রুভ কোয়ালিটি। আর একটা ঘুরপথের ইমপ্রুভ কোয়ালিটি আছে, যেটা আবার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে এই চক্করে, এই ডেভেলপ করার চক্করে গিয়ে অতিরিক্ত সিনথেটিক মেটেরিয়াল ইউজ করতে করতে কী হবে, বাইরে থেকে তো কোয়ালিটি ইমপ্রুভ হয়ে থাকে, ভিতর থেকে কিন্তু আবার কোয়ালিটি ডিক্রিজ হয়ে যায়। সেটা কিন্তু এর একটা মানে বলতে চাইছি মেজর ড্রব্যাক, লোকে খেয়াল করে না। আবার সেটা যখন ডিটেক্ট হয়ে যায় তখন আবার সেটাতে রেকটিফাই করার চেষ্টা হয়, যেমন অজৈব থেকে আবার জৈবতে ফেরার চেষ্টা হচ্ছে। বোঝা গেল? নেক্সট হচ্ছে ডিজিজ রেজিস্ট্যান্স। ইন্টারেস্টিং ব্যাপার। ধরো চন্দ্রমুখী আলু দাম বেশি কেন? চন্দ্রমুখী আলু খেতে ভালো। কীরকম? চন্দ্রমুখী আলু আর জ্যোতি আলু, তাই তো? তোরা কি আলু খাওয়া দাওয়া করিস? বাজার থেকে জানা চাই। আহা, তুই বোটানি পড়াশোনা করা তুমি। তা চন্দ্রমুখী আলু মানে বাজার থেকে আলুটা বাজারে যা বিক্রি হচ্ছে তাই তুমি কিনে নিয়ে চলে আসো, তোমার কোনো ডিমান্ড নেই। এটা হচ্ছে চন্দ্রমুখী আলুর ছবি দেওয়া আছে, ঠিক আছে? একটা জিনিস ভালো করে দেখো, চিনি দিচ্ছি। চিনি দেওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, চন্দ্রমুখী আলু এই যে কেসটা একটু চ্যাপটাটে আর সাইডটা কিনারাটা গোল, এইটা যখন বুঝতে পেরেছিস তো, ছবিটা বোঝা যাচ্ছে? চন্দ্রমুখী আলুটা হচ্ছে পেট মোটা নয়, পেটটা একটু চ্যাপটা দিয়ে একটা ডিমের মতো সাইজ হবে, ঠিক আছে? সিদ্ধ হয়ে যাবে, একদম ফুল সিদ্ধ হয়ে যাবে। আর ওর আবার দুটো আছে, তবে ম্যাক্সিমাম মানে যেগুলো আমাদের এখানে অ্যাভেলেবল, একটু স্টার্চি ভাব, খসখসে ভাব, ঠিক আছে? ভস করে সিদ্ধ হয়ে গিয়ে চাপলে এটার ভিতরে একটা খসখসে ভাব, একটা ঘি দিয়ে সুন্দর করে মেখে খাওয়ার জন্য। চন্দ্রমুখী আলুটা কিন্তু আমাদের উৎপাদন কম, কিন্তু পোকামাকড়ও ধরে প্রচুর। তাহলে উৎপাদন কমছে, পোকামাকড় ধরছে প্রচুর, কিন্তু খেতে ভালো এবং তোমার কি বলে ডিমান্ড আছে বাজারে।
এই কেসটাতে কতটা সাপ্লাই দেওয়া সম্ভব, সেই জন্য কি হচ্ছে চন্দ্রমুখীর আলুর সাথে ক্রস ভ্যারাইটি বানানো হচ্ছে। দিয়ে বর্তমান দিনে কি থাকছে, বেশ কিছু ক্রস ভ্যারাইটির আলু আছে, শুধু চন্দ্রমুখীর নয়, জ্যোতি যে আলুটা আমরা খাই ওটাও একটা ক্রস ভ্যারাইটি। কুফরি, ধরো নৈনিতাল, এই জায়গা এই অ্যাকচুয়াল নৈনিতালের আবার ভ্যারাইটি আছে, নৈনিতালের ক্রস ভ্যারাইটিটা আমাদের মার্কেটে আসছে, নৈনিতালেই নিজস্ব একটা আলু আছে তার নাম নৈনিতাল আলু, তার ক্রস ভ্যারাইটিটা আমাদের এখানে আসছে, চাষ করা হচ্ছে। তো এগুলোর একটা টার্গেট হচ্ছে মেন এদের শত্রুকে ফাইটোপথরা, তাই তো? শুনতে পাচ্ছিস না? হ্যাঁ হ্যাঁ ফাইটোপথরা মানে কি? মানে কি ডিজিজ তৈরি করে ফাইটোপথরা? দেখো, বলবি তো? লেড ব্লাইট অফ পটাটো। ব্লাইট, ঠিক, লেড ব্লাইট অফ পটাটো, এটা যে নৈনিতালের আলু, দেখতে পাচ্ছিস? হ্যাঁ রেড পটাটো, তুমি এতে নর্থ বেঙ্গলে যাবে, একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি কিছু পটাটো আছে, এগুলো হচ্ছে ইন্ডিজিনাস ভ্যারাইটি, বিভিন্ন জায়গার ইন্ডিজিনাস ভ্যারাইটির আলু। এবং সেখানে একদম যে বলছিলাম যে মেটে আলুটাই শুধু আমাদের আলু, অ্যাকচুয়ালি মেটে আলুটা হচ্ছে নিম্নবঙ্গীয় রাঢ় অঞ্চল, যেটা এই পোর্শন থেকে আমাদের মেটে আলুটাই আলু ছিল। এই নৈনিতাল বা এই ছোট ছোট গোল গোল আলু যেগুলো উপরে যে সমস্ত হতো, পাহাড়ে যেগুলো হতো, ওগুলো কিন্তু ওখানকার আলু, মানে ওখানকার নিজস্ব ভ্যারাইটি। তারপরে যে গুড় মালু বলে না, গুড় মালু মানে আই মিন মিষ্টি আলু, রসালু, এই যে, হ্যাঁ এই যে হয়, ওটাও কিন্তু উপরের দিকে, মানে আই মিন মিজোরাম, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিমের মাথা থেকে চায়না টায়না এর ভিতরে, এখানে কিন্তু ওদের ওই আলুটা কিন্তু চলতো ভীষণ। সিঙ্গাপুর বেস্ট আলু হচ্ছে, সিঙ্গাপুরে এই ধরনের আলু, আমাদের যে আলু খাই এই আলু বা এই মিষ্টি আলু, এগুলো একটা বড় বড় সাইজ হয়, একটা 500 600 1 কেজির কাছাকাছি হয়। ওরা সিদ্ধ করলো, সিদ্ধ করার পরে বাটার দিয়ে খেয়ে নিল রাত্রিবেলা ডিনার, মাংস বা অন্য কিছু বা সবজি, একটা বড় আলু সিদ্ধ, মানে ভাতটাই নেই, খেলোই না ভাতটা, ঠিক আছে? তো একটা জায়গার একটা কালচার। তো আমরা যেটা আসল জায়গায় ফিরে আসি, সেটা হচ্ছে যে ডিজিজ রেজিস্ট্যান্স। তাহলে ডিজিজ রেজিস্ট্যান্সের প্রয়োজনীয়তাটা হচ্ছে কি না, সিঙ্গুরের চাষ হচ্ছে, সিঙ্গুরের মাটিতে আলু চাষের নিয়ম হচ্ছে একবার চাষ হওয়ার পরে সেকেন্ড বার সেখানে চাষ না করা, আবার একটা অন্য জমিতে চাষ করা। তার কারণ হচ্ছে যে প্ল্যান্ট ডেব্রিসগুলো, যে গাছের যে সমস্ত অংশগুলো, টুকরো টুকরা অংশগুলো যেগুলো পড়ে থাকে, সেই অংশগুলোতে আবার নতুন করে মানে ফাঙ্গাল গ্রোথ আসে, এবং সেটাতে নতুনবার সেকেন্ড বার আলু চাষ করে দিলে ফাঙ্গাল গ্রোথ আবার তার মধ্যে ইনফেকশন চলে আসে, বাড়তে থাকে। বাড়তে থাকে। তাই এই ঘুরিয়ে ফিরিয়ে চাষ করার উপায় নেই। তাহলে আমাদের এমন একটা ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি আনতে হবে, ডেভেলপ করতে হবে, যেটাতে ওখানে বসিয়ে দিলে, এবারে ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি আনতে গিয়ে অনেক বিপদ হয়েছে। জেনেটিক্যালি মডিফাইড ক্রপস তৈরি করা হয়েছে থ্রু বায়োটেকনোলজি বা প্ল্যান্ট ব্রিডিংয়ের এই একটা বড় জায়গা। তো এক্ষেত্রে কি হচ্ছে না, এই জেনেটিক্যালি মডিফাইড ডিজিজ ক্রপস তৈরি করতে গিয়ে ডিজিজ তো এলিমিনেট হয়ে গেল, কিন্তু ওর মধ্যে একটা বিষাক্ত প্রোটিন থেকে গেল, যে প্রোটিনটা আবার হিউম্যানের ক্ষেত্রে ভীষণ রকমভাবে ক্ষতিকর। তো ওটা আন্ডার রিসার্চ, একের পর এক প্রবলেম আসে, সেই প্রবলেম তুলে নেওয়া হয়, দিয়ে আবার চলতে থাকে, যাই হোক। তো ডিজিজ রেজিস্ট্যান্টের ব্যাপারটা হচ্ছে বোঝা গেল তাহলে নাকি? হ্যাঁ হুম। সাসেপ্টেবল হোস্ট আর ডিজিজ রেজিস্ট্যান্স হোস্ট, কেসটা কীরকম, কিসের উপর ডিপেন্ড করে না? ওই আগে একটা বারবার উদাহরণ দিই, যেটা হচ্ছে তোমার পুকুরে প্রথম মাছ ভেসে যায় কারা? সিলভার কাপ। সিলভার কাপ মাছ তোমার পুকুরে যদি কোনো অসুখ হয়, ফার্স্টেই সিলভার কাপ ভেসে যাবে, তাকে দেখে তুমি বুঝে যাবে। কিন্তু তোমার শোল মাছ, তোমার কই মাছ পুকুর শুকানো পর্যন্ত থেকে গেছে, তাদের কিন্তু খুব একটা অসুখ হয়নি। তার মানে কি দাঁড়ালো? তাহলে ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি হচ্ছে কই মাছটা পার্টিকুলার ওই ডিজিজের ক্ষেত্রে, হ্যাঁ পয়লা আর সাসেপ্টেবল হোস্ট হচ্ছে ওই সিলভার কাপটা। সিলভার কাপ। হ্যাঁ এবারে সিলভার কাপ থেকে কই মাছ পর্যন্ত যেতে, সিলভার কাপ থেকে কই মাছ পর্যন্ত তুমি যাচ্ছ, হ্যালো, এবারে সেই রাস্তাতে, হ্যাঁ সেই রাস্তাতে তোমার পরপর পরপর সিকোয়েন্স পড়ে যাচ্ছে। সিলভার কাপের পরে ধরো মৃগেল, মৃগেলের পর ধরো রুই, রুইয়ের পর ধরো কাতলা, তারপরে ধরো পুঁটি মাছ। তাহলে মানে ব্যাপারটা হচ্ছে যে এটা যদি তুমি পরপর একটা সিরিজ বানাও, তাহলে তুমি দেখবে যে পার্সেন্টেজ পেয়ে যাচ্ছ।
তাহলে এই ডিজিজটার প্রতি কে বেশি আকৃষ্ট হয় আর কে কম আকৃষ্ট হতে হতে একেবারেই আকৃষ্ট নয় বা যাকে ক্ষতি হয় না, এইভাবে ভাবো, তাতে তুমি ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটিতে পৌঁছাবে। তাহলে যেগুলো বায়োটেকনোলজি দ্বারা ডেভেলপ করে আনা হয়েছে ওগুলো কই মাছের সমতুল, আর যেগুলো আগে আমাদের ছিল বারবার প্রবলেম, ও সিলভার কাপ থেকে পুঁটি মাছের মাঝামাঝি কেউ হবে। ঠিক আছে, হ্যাঁ বাস। আচ্ছা হচ্ছে কি অ্যাডাপটিভ এবিলিটি। অ্যাডাপটিভ এবিলিটি, ধরো জার্সি গরু প্রচুর দুধ দেয়, তোমার জার্সি হ্যাঁ গরু তোমার এলাকাতে কি সহজে বাঁচে? না এখন এখন বাঁচে, আগে বাঁচতো না, কিন্তু বহুত প্রবলেম হতো। অস্ট্রেলিয়ান গরু এখানে চাষ করে দিলে অস্ট্রেলিয়ান গরু টিকবে না। তাহলে কি হলো, বারবার ক্রস করে এই এনভায়রনমেন্টে টিকবে এমন গরু নিয়ে আসা হলো। সেই গরু কি হলো, জার্সি, সাহিওয়াল, এইসব যে ছোটবেলা পড়েছিস তো, যাতে জার্সির মতো হ্যাঁ দুধও দেবে, এখানকার খাবার দাবারও খাবে, এখানে টিকেও থাকবে, এটা ডিজিজ রেজিস্ট্যান্টও হবে। তাহলে এই যে অ্যাডাপটিভ অ্যাবিলিটিটাকে বাড়ানো, ব্যাপারটা হচ্ছে আগে বেগুন গাছের গোড়ায় একটু জল ধরে গেলে বেগুন গাছ শেষ হয়ে যেত, একটু জল দাঁড়িয়ে গেলে বেগুন গাছ নষ্ট। এখন কিন্তু মোটামুটি সপ্তাহখানেক মধ্যে যদি জল নেমে যায় তাহলে বেগুন গাছ আবার প্রাণও ফিরে পায়। তাহলে এইটা কিন্তু অ্যাডাপটিভ অ্যাবিলিটিটাকে বাড়ানো হয়েছে। বর্তমান দিনে যে F1 যে সিডগুলো মার্কেটে আসছে তাদের ক্ষেত্রে এটাকে ডেভেলপ করানো হয়েছে। এবারে বন্যা, খরা, ঠান্ডা, এগুলো তো একটা একটা পিএইচ লেভেলের কম বেশি হওয়া, স্যালিনিটির কম বেশি হওয়া, এগুলোতে একদম নির্মূল হয়ে যাওয়াটা থেকে আস্তে 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 অ্যাডাপটিভ অ্যাবিলিটি ন্যাচারালি বাড়ে। সেই জায়গাটাতে আরও হ্যাঁ সায়েন্স, হ্যাঁ, সায়েন্টিফিক অ্যাপ্রোচে তাদেরকে এমনি ন্যাচারাল মানে কি বলা হবে, ন্যাচারাল পরিবেশে তাদের অ্যাডাপ্টিভিটি বাড়ানো হয়েছে এবং তারপরে ওটাকে কাল্টিভেশনের জন্য মার্কেটে নিয়ে আসা হয়েছে। তো এটা সম্ভব হয়েছে সায়েন্টিফিক অ্যাপ্রোচের জন্য, কোনো একটা হ্যাঁ চাষির মারফত তো সম্ভব ছিল না, বিজ্ঞানীদের মারফতই সম্ভব হয়েছে, তাই না? হ্যাঁ আচ্ছা, অ্যাডাপ্টিবিলিটি একটা ইন্টারেস্টিং পয়েন্ট গেল। তারপর বলছে এগ্রোনমিক প্রপার্টিজ। এই এগ্রোনমিক প্রপার্টিজ বলতে কি বুঝতে চাইছো? এগ্রোনমিক প্রপার্টিজ বলতে হচ্ছে মোস্ট অফ দ্য এগ্রোনমিক প্রপার্টিজ ডিজারেবল অ্যাসোসিয়েটেড উইথ সাম ক্যারেক্টার। কোনগুলো? রিলেটেড টু বা লিঙ্ক টু কারা কারা হবে? হাই ইয়েল্ডিং ক্যাপাসিটি। হাই ইয়েল্ডিং ক্যাপাসিটি নিয়ে বলার কিছু নেই, প্রচুর উৎপাদন চাই, ভালো কথা। ধরো পেঁপে গাছ, তুমি যদি হ্যাঁ 10 ফুট পেঁপে গাছে 1 কুইন্টাল পেঁপে হবে, তাহলে কি হবে ঘটনাটা? একটা বাতাস দিলেই তো ভেঙে পড়ে চলে যাবে, হবে কি না? হ্যাঁ তোমার হ্যাঁ হাই হাই প্রোডাক্টিভিটি দিল, কিন্তু এদিকে ড্রপনেস নেই, আর তুমি ওই পেঁপে পারবে কি করে? তাহলে এই এগ্রোনমিক প্রপার্টি বহু ইম্পর্টেন্ট, মানে মানে মোস্ট ইম্পর্টেন্ট। সবই হলো, কিন্তু মার্কেটে নিয়ে যেতে গিয়ে এই অসুবিধা। টমেটো প্রচুর উৎপাদন, বাজারে নিয়ে যেতে নিতেই যদি পেকে একদম হয়ে যায় তাহলে কি হয়? এইসব এগ্রোনমিক প্রপার্টিকে ডেভেলপ করানো হয়। টমেটো, এখনকার দিনে টমেটো মাংস সিদ্ধ হয়ে গেলেও টমেটো সিদ্ধ হতে চায় না, মানে এই ডেভেলপ করতে করতে বাজার চলতি ভাবনা করতে করতে মানুষের 12টা বাজিয়ে দিয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু কথাটা হচ্ছে যে বাজারের জন্য এইসব করেছে। তাহলে আদা দীর্ঘদিন থাকবে, চারা বেরিয়ে যাবে না। টমেটো তাড়াতাড়ি পেকে যাবে না, আর পাকলেও তলতলে হয়ে যাবে না, মানে ছাল মোটা করতে হবে। তো টমেটো তো আমরা ইন জেনারেল ছোটোবেলায় যে টমেটো খেয়েছি সেগুলো ছাল পাতলা, এখনকার টমেটো সব ছাল মোটা। ঠিক আছে, হ্যাঁ ম্যাক্সিমাম ড্রপ প্রোডাকশন নিয়ে আসা হয়েছে। তুমি টবে চাষ করতে পারবে, ছাদে চাষ করতে পারবে, নিচে চাষ করতে পারবে। ধরো আম গাছ এখন পাওয়া যায়, বলে না যে 12 মাসে আম, ও 10 ফুট হবে হাইয়েস্ট, তাতেই আম হবে, কি পরের বছর আম হয়ে যাবে। নারকেল গাছ, গাছে উঠে নারকেল পাড়া মুশকিল। এখনকার দিনে যে বিভিন্ন জায়গা থেকে ভ্যারাইটি ডেভেলপ করা হয়েছে নারকেল গাছ, সেগুলো ওই 12-13 ফুটের মধ্যেই থাকে, আর নারকেল হয় প্রচুর। এইগুলো হচ্ছে এগ্রোনমিক প্রপার্টি। ঠিক আছে, যেরকম হ্যাঁ যেরকম ডিজিজ রেজিস্ট্যান্ট, হাই ইয়েল্ডিং, সেরকমই ড্রপনেস একটা ইম্পর্ট্যান্ট। 2 নম্বর কথা হচ্ছে লতিয়ে যাওয়া গাছকে ঝাড়ে পরিণত করা। ড্রফট বিন, ওই বিন গাছটি আগে কিছু লতানে বিন ছিল, মানে ড্রফট বিনও ছিল, অন্যান্য জায়গাতে ছিল, কিন্তু মেন টার্গেট করা হলো কিটা, না একটা জায়গাতে থাকবে, না লতিয়ে ঝাড় হয়ে হবে এবং প্রচুর বিন হবে। তাহলে ঝাড় বিন বানানো হলো।
তাহলে এটা ওটা ড্রাফট তৈরি হ্যাঁ ক্যারেক্টার, এটাও এগ্রোনমিক প্রপার্টিতে এর মার্কস বেশি। যে লতানে বিন তার মার্কস কম। আবার যেখানে লতানে বিনের সিচুয়েশান, ধরো নিচটা জল, পাড়ে চাষ করা হলো আর জলের উপরে মাচা করে দেওয়া হলো, তাহলে সেখানে আবার ওর মার্কস বেশি। যাই হোক, যেখানে যেটা দরকার এগ্রোনমিক প্রপার্টিজ ওখানে ওইটা ডিমান্ড আছে। বোঝা যাচ্ছে তো আমি যেটা বলছি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে কি চেঞ্জ ইন ম্যাচুরিটি ডিউরেশন অ্যান্ড সিনক্রোনাস ম্যাচুরিটি। এই কথাটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। ম্যাচুরিটি ডিউরেশন কিভাবে তুমি বলবে? হুম হুম। ধান আগে কতদিনে হতো? 4 মাস লাগতো। হ্যাঁ এখন কতদিনে হয়? এখন আরো কম সময় হয়ে গেল। এখন 90 দিনও লাগে না। 82 দিন, 75 দিন থেকে 82 দিন 84 দিনের ভিতরে ধান তুলে নেওয়া হয়। তাহলে কি হচ্ছে? এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এই বায়োটেকনোলজি সব পিছনে এগুলো সব বৈজ্ঞানিক অ্যাপ্রোচ। কিরকম না, এই ধর ঘাস, তোর বাগানে ঘাস হয়েছে, ধান আর ঘাস তো কাছাকাছি, হ্যাঁ দুটোই ধরো পোয়েসি সাইপারেসি, এই ফ্যামিলির যে সমস্ত জিনিসগুলো, এদের মধ্যে জিন হ্যাঁ এক্সচেঞ্জের গল্প এসে যাচ্ছে। কিরকম হচ্ছে না, ঘাসটা এই তো ঘাস কদিন মধ্যে হলো, তার কদিনের মধ্যেই দানায় ভর্তি হয়ে গেল, তারপরে প্রচন্ড রোদ হলো, শুকিয়ে গেল, পাখি খাচ্ছে দানা। এই তো দেখতে পাই আমরা। হ্যাঁ তো হ্যাঁ ও ঘাসও যদি তো দানা বানাতে পারে অত তাড়াতাড়ি, অনেকদিন ধরে ঘাসটা আছে আছে আছে, হঠাৎ করে দানা হওয়া শুরু করলো, একদম ভর্তি হয়ে গেল দানাতে। ধানকেও ওইভাবে ট্রান্সফার করা যেতে পারে ভাবনা এখানে। এবার শুরু হয়ে গেল, শুরু হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, তাদের ম্যাচুরেশনকে আর্লি করে দেওয়া হলো। তাহলে একটা জমিতে এই যে 3 ফসলি, আগে কি হতো 1 ফসলি শুধু বর্ষায় চাষ হতো, তারপর শীতের চাষ, এখন গরম শীত বর্ষা তিনটে চাষ হচ্ছে, কোনো কোনো হ্যাঁ জায়গায় তার মাঝখানে অন্য চাষ করে নিচ্ছে, তাই না? হ্যাঁ তাহলে এগুলো টাইম রিডিউস করা। তাহলে আবার প্রোডাক্টিভিটি যদি কমে যায় সেটাও তো আবার লস। সেটা প্রথম দিকে হচ্ছিল, পরের দিকে সেটাকেও কাউন্টার করা গেছে, এবং তাই দেখা যাচ্ছে যে প্রোডাকশানকে হাই রেখে দ্রুত ম্যাচিওর করে নেওয়া, এবং সেই যে গ্রেন তৈরি হচ্ছে সেই গ্রেনের কি বলে পুরুষ্টু ভাব যেটাকে বলে, মানে পুষ্ট ভাব যেটা বলে, তাতেও কোনো ঘাটতি নেই। ব্যাস, এটাই তাহলে মার্কেটে চলতে থাকবে। এই জিনিসটাকে হ্যাঁ এটা এটা ডেভেলপ করা গেছে। তারপরে ধরো ফিজিওলজিক্যাল প্রপার্টিজ ডেভেলপ করা। দাঁড়া 1 মিনিট, জাস্ট এ মিনিট। ফিজিওলজিক্যাল প্রপার্টিজের ক্ষেত্রে ধরো আমি কথাটা বলছি, যে ধরনের জমিতে ধান চাষ হচ্ছে, একটা ধান ধরো কনকচুর বা দুধেশ্বর। দুধেশ্বর ধানের ক্ষেত্রে গোড়ায় জল জমে থাকলে, অনেক বেশি দিন ধরে জল জমে থাকলে চলবে না, তাই তো? তো কথাটা হচ্ছে এটা ডেভেলপ। এবারে যে জায়গাটাতে একদম শুখা জায়গা, সে জায়গাটাতে আবার দুধেশ্বর ঠিক মতো হবে না। তো এই যে ব্যাপারটা, তাহলে জল থাকতে হবে, একদম শুখা হলেও আবার চলবে না। তো সেইটাকে ডেভেলপ করার জন্য পরপর পরপর করে ডেভেলপ করে সেটা একটা ভ্যারাইটির অ্যাডাপ্টেবিলিটি, ফিজিওলজিক্যাল প্রপার্টিজ চেঞ্জ হচ্ছে। দুধেশ্বরকে যদি মোটামুটি শুখা জায়গা আর একটু কম জল জায়গাতে প্রয়োজন মতো জল সাপ্লাই দেওয়া হলো, গোড়ায় অনেক জল থাকবে না, তাই যদি হয় তাহলে দুধেশ্বর লম্বা হয়ে যাবে আমার মাথার থেকে আরও 1 চাকর উপরে, বা আরও 1 ফুট উপরে, মানে 7 ফুট লম্বা হয়ে যাবে। ঠিক আছে? এবং ধানের শীষ হবে হ্যাঁ প্রচণ্ড ভারী, প্রোডাকশন হবে অনেক বেশি, যে যেটা স্বাভাবিক তার। এবং গাছ যদি অত পরিমাণ লম্বা হয়ে যায় তাহলে কি হবে, সেটা নুয়ে পড়বে, তাদেরকে বেঁধে রাখতে হবে, এবং যদি কোনো বাতাস দেয় বা অন্য কোনো প্রবলেম হয়, ন্যাচারাল ক্যালামিটিস আসে, তাহলে আর কোনো চিন্তা নেই, একটাও তুমি তুলতে পারবে না। অথচ লক্ষ্মীকান্তপুরের ভিতরের দিকে যখন চাষ হচ্ছে তখন দেখা যাবে যে দুধেশ্বর অত লম্বা হচ্ছে না। তো ব্যাপারটা হচ্ছে যে চাষ করতে করতে, একটা মাটিতে চাষ করতে করতে কন্ট্রোল করে তার ফিজিওলজিক্যাল প্রপার্টিটাকে চেঞ্জ করিয়ে দেওয়া হয়। ঠিক আছে? তো এক্ষেত্রে সবই সাইন্টিফিক অ্যাপ্রোচের মারফত হচ্ছে। তারপর হচ্ছে কি, নতুন সিজনের জন্য নতুন ভ্যারাইটি এটাকে ডেভেলপ করানো। এই রবি শস্য, খরিফ শস্য, এই যে আলাদা আলাদা শস্য বানানো, যেন কুমড়ো, বর্ষার কুমড়ো হয়, আবার গ্রীষ্মের কুমড়োও হয়, হয় কি না?
লোকে বলে এটা কি কুমড়ো চাষ করেছো, ধর এই তো বর্ষার কুমড়ো, তুমি হ্যাঁ গরমে চাষ করেছো তো হবে কি করে? ব্যাপারটা কি হলো, কুমড়ো তো বাবা একই কুমড়ো। হ্যাঁ কথাটা হচ্ছে যে এটাই হচ্ছে ভ্যারাইটি ডেভেলপ করা হয়েছে আল্লাহ আল্লাহ সিজনের জন্য, আল্লাহ আল্লাহ ইয়ে মানে কি বলে একই ক্রপসের আল্লাহ আল্লাহ ভ্যারাইটি। তাহলে এটা একটা হ্যাঁ পয়েন্ট। ভ্যারাইটি ফর নিউ এরিয়া, এইখানে হচ্ছে কেস। প্রথমে বলছিলাম যে ধান চাষ হবে, যে যে জমিতে এক কমর জল থাকে, ধরো জলা বলে না যে জলা জায়গা, তা জলা জায়গার ধান, জলার ধারের ধান, জলা জায়গার জমির দামও কম, সেখানকার ধানের প্রোডাকশন অন্য ধরনের ধান হয়, যেটা শুখা জায়গার ধানের থেকে ডিফারেন্ট। তাহলে এই পার্টিকুলার ভ্যারাইটি ডেভেলপ করা হয়েছে এবং সেটা পার্টিকুলার এরিয়ার জন্য। তাহলে যখন আগে চাষ করাই যেত না, যে এক হাঁটুর উপরে এক কোমরের কাছাকাছি জল দাঁড়িয়ে আছে, ওখানে কোনো চাষই হবে না, বর্ষার সময় চাষ বন্ধ, বিনা বর্ষার পরে চাষটা হতো, তাহলে সেটাকে ডেভেলপ করিয়ে দেওয়া হয়েছে না, ওখানকার জন্য ধানকে খুঁজে আনা হয়েছে। ঠিক আছে, এইবারে আর আর কিছু স্পেসিফিক ইম্পর্টেন্স থাকে, আরও কিছু বেশ কিছু পার্টিকুলার ক্রপের ক্ষেত্রে পারফেকশন আনা হয়। কারো কোনো কোনো ফল পেকে যায় গাছ থেকে, আর্লি মোচন হয়ে যায়, আর্লি পড়ে যায়, তাকে স্ট্যান্ড বাই করে রাখা। অনেক উঁচু গাছ উপর থেকে যদি পড়ে, ধরো লিচু, লিচুর হচ্ছে পাকলো বোটা থেকে যদি খুলে পড়ে যায় তাহলে দাম পাওয়া যাবে না। তো তো সেটাকে আটকানোর জন্য, ধরো আমের বকুল, সেটা যদি বকুলের টাইম, বকুল না মুকুল আর কি, যাই হোক, আমের মুকুলের টাইমে যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাহলে আমের প্রোডাকশন আসবে না। তো এই সমস্ত ছোট ছোট জায়গা কিন্তু ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট জায়গাকে টার্গেট করে করে তাহলে প্ল্যান্ট ব্রিডিংয়ের এম থাকছে। এছাড়া থাকছে বিভিন্ন ক্রস ভ্যারাইটি ডেভেলপ করা, বিভিন্ন ওটাকে কি বলা হয়, ভেজিটেটিভ প্রপাগেশনের জন্য বিভিন্ন টেকনিক ডেভেলপ করা, টিস্যু কালচার তৈরি করা, কম সময়ে অনেক বেশি পরিমাণে প্ল্যান্ট তৈরি করা, সিজন ছাড়া প্ল্যান্টকে চারা তৈরি করা, প্ল্যান্টেশন করানো, মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন দ্বারা প্ল্যান্টের রুটের পরিমাণ বাড়ানো। মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন রুটের পরিমাণ ওটা বুঝিস? ধরো, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ ধরো এটা একটা গাছ, তার এই রুট, এই হচ্ছে রুট, তার রুট এরিয়া এইটা। এখন এর গায়ে তুমি এইটুকু এর কনসিডার করো, দিয়ে এতটা পর্যন্ত নিয়ে আসো, প্লাস এর গায়ে এটা কনসিডার করো, দিয়ে এটা নাও, প্লাস কনসিডার করো, নাও, এগুলো যোগ করো, দিয়ে তুমি টোটাল হয়তো দেখাচ্ছে যে এত স্কোয়ার ফিট। ঠিক আছে, এখন তুমি এর সাথে মাইক্রোরাইজা মিশিয়ে দিলে। মাইক্রোরাইজা কি? মাইক্রোরাইজার ফাঙ্গাল অ্যাসোসিয়েশন হায়ার রুটের সাথে মিশিয়ে দিলে কি হলো না, এই মাইক্রোরাইজা ডেভেলপ হয়েছে। মাইক্রোরাইজা এর গায়ে এরকম ধরে নিয়েছে, বাইরে মেন্টেল বানিয়েছে। ঠিক আছে, এখন এই গোটা মাইক্রোরাইজা আর এর বাইরে মেন্টেল বানানো, এর সবকে কনসিডার করো, দিয়ে দেখো যে এর থেকে প্রায় 100 টাইমস সারফেস এরিয়া বেড়ে গেছে। মাইক্রোরাইজা এখান থেকে ময়েশ্চার নিচ্ছে, খাবার নিচ্ছে, নাইট্রোজেনাস জিনিসপত্র নিচ্ছে, এই ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে যে রুট শুধু যে কাজটা করতো, মাইক্রোরাইজা এসে গিয়ে তার বদলে মাইক্রোরাইজা অল্প একটু খাবার নিচ্ছে এখান থেকে, গাছের থেকে, তাহলে 100 টাইমস রুট সারফেস এরিয়া বাড়িয়ে দিচ্ছে। গাছটা এইখান থেকে এই সুপারফিশিয়াল পোর্শন, মাটির এই সুপারফিশিয়াল পোর্শনে একটা কোনো পচা জিনিস পড়ে আছে, এটা তো গাছ জীবনে পাচ্ছিল না, এই গাছটা পাচ্ছিল না, এই মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন এখানে হাজির হয়ে গেল, এখান থেকে সাপ্লাই দিয়ে দিল। তাহলে এই যে জায়গাটা, এটাও স্টাডি করে এটারও ডেভেলপ করানো হয়েছে। সিডের সাথে মাইক্রোরাইজাল অ্যাসোসিয়েশন একসাথে মিশিয়ে দিয়ে সিডকে প্রপাগেট করা হচ্ছে। তাতে কি হচ্ছে না, গোটা জমির চারদিক থেকে খাবার, যে কোনো জায়গায় খাবার পড়লেও সেই খাবার সব দিকে গাছ হাজির হয়ে যাচ্ছে, তাহলে সেটা পাচ্ছে, তাহলে রুটের সারফেস এরিয়া বাড়ছে, ট্রান্সপোর্ট বাড়ছে। তাহলে এগুলো একটা নতুন টেকনিক। এইসব টেকনিকের জন্য কি হবে না, সিনথেটিক সারের প্রয়োজনীয়তা নষ্ট হবে। একখানি করে সার মারা, সেটার জায়গাটা নষ্ট মানে কমানো হবে, কমিয়ে জৈব পদ্ধতিতে চাষের আরও ইমপ্রুভমেন্ট আসবে। এগুলো হচ্ছে স্কোপ, এইমস, অবজেক্টিভ অফ প্ল্যান্ট ব্রিডিংয়ের আলোচনা। মোটামুটি বোঝা গেল?